নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ সিএএ নিয়ে অনেকেরই মনে কিন্তু অনেক রকম কোশ্চেন রয়েছে, যার মধ্যে কিছু কোশ্চেনের উত্তর গতকালের ভিডিওতে আমরা দিয়েছিলাম এবং আজকে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে আমরা আলোচনা করব। নাগরিকত্ব সংশোধনীয় আইন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলাদেশি হিন্দুদের ভয় নেই, কেন ভয় নেই বা কাদের ভয় রয়েছে, 1971 সালের জমি না দলিল না থাকলে বা কোনো ডকুমেন্টস না থাকলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই নাগরিকত্ব পেতে পারেন, সিএ এর মাধ্যমে আপনারা এনআরসি থেকে কিভাবে মুক্তি পেতে পারেন, এগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। তো আজকেও এরকম কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর আমরা আপনাদের দিতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলুন বেশ কিছু আজকে কোশ্চেন আর উত্তর এই ভিডিওতে আমরা কভার করব। তার প্রথমেই আমরা দেখে নেব যে সত্যি কথা বলতে কি রাজ্য জুড়ে চলতে থাকা তাণ্ডব পুরোটাই রাজনৈতিক এবং ধর্মীয় কারণে, এবং অবশ্যই রাজনৈতিক নেতানেত্রী ও বহিরাগতদের উস্কানি এখানে একটা বড় ফ্যাক্টর। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রাজ্যে যে অচলাবস্থা বর্তমানে চলছে তার টার্গেট মূলত কেন্দ্রীয় সম্পত্তিগুলো। কোথাও চলন্ত ট্রেনে ঢিল ছোড়া হচ্ছে, আবার কোথাও রেললাইন উবড়ে ফেলা হচ্ছে, কোথাও স্টেশন পুড়িয়ে দেওয়া হচ্ছে বা কোথাও জাতীয় সড়ক অবরোধ করে চলছে দেদার পিকনিক। উদ্দেশ্য একটাই, কেন্দ্রীয় সরকারকে পিছু হাঁটতে বাধ্য করা। কিছু কিছু রাজনৈতিক দল আবার ভোট ব্যাংকের লোভে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে এই তাণ্ডবে। সবথেকে বড় কথা হলো আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে পাগলেও বিশ্বাস করবে না। রাজনৈতিকভাবে এর পিছনে মতদের কারণ অবশ্য শুধু ভোট ব্যাংকের নয়। আমরা যদি দেখি এখানে প্রথম কোশ্চেন যেটা আমাদের রয়েছে, কারণ আগের ভিডিওতে আমরা 3টা কোশ্চেন কভার করেছিলাম, যার জন্য এখানে কিন্তু আজকে 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে সুপ্রিম কোর্ট এই বিলকে খারিজ করে দিতে পারে সংবিধানের 14 নম্বর ধারার দোহাই দিয়ে। কতটা সত্যি? দেখুন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারার সামান্যের অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু এর মানে কখনোই এটা নয় যে সামান্যের অধিকার সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হবে। একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক। কিছু কিছু ধর্মাবলম্বী মানুষদের ভারতবর্ষে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি পায়, যা সামান্যের অধিকার বিরোধী, কিন্তু সংখ্যালঘুদের নিজস্বতা বা অধিকারের পক্ষে। এক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুদের অধিকার সামান্যের অধিকারের ওপরে স্থান পেয়েছে। আমরা যদি দেখি এখানে নাগরিকত্ব বিল, তো দেখুন এখানে বলছে যে এখন নাগরিকত্ব বিল বিষয়ে অসাম্যের অভিযোগ আসছে মূলত দুটো জায়গা থেকে। 1, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বনাম অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র। 2, হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান বনাম অন্যান্য ধর্মাবলম্বী। এই অভিযোগের প্রত্যুত্তর খুবই সহজ। ওই 3 দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। স্বাভাবিকভাবেই অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের যেখানে নিপীড়িত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই নিপীড়িত মানুষের অধিকার রক্ষা প্রসঙ্গে অসাম্যের অভিযোগে কোনোভাবেই দাঁড়াতে পারে না। আপনারা বুঝতে পারলেন। এবার 5 নম্বর কোশ্চেন, সেটা যদি আমরা দেখি, এই নতুন আইনে কি সত্যি ভারতীয় মুসলিমদের প্রতি কোনো অবিচার করা হয়েছে? দেখুন, একদমই নয়। প্রথম কথা, নাগরিকত্ব সংশোধনীয় আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন। তাই ভারতীয় মুসলিম যারা এদেশে গর্বের সঙ্গে থাকেন তাদের নাগরিকত্ব যাবার কোনো আশঙ্কা নেই। আর এটা শুধু মুখের কথা নয়, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার বলেছে এই বিলে ভারতীয় মুসলিমদের ভয় নেই। আমরা যদি তারপরে দেখি কি বলা হয়েছে, দেখুন ভয় নেই বা ভয় পাওয়ার মতো কোনো একটাও শব্দও নয় বা শব্দও নেই। আমরা যদি 6 নম্বর কোশ্চেন দেখি, তাহলে নতুন আইনে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান নাম থাকলেও মুসলিমদের কথা উল্লেখ নেই কেন? দেখুন এখানে খেয়াল রাখা প্রয়োজন রাষ্ট্রসংঘের শরণার্থী এবং অনুপ্রবেশকারী বিষয়ক সংজ্ঞা। বলা হচ্ছে যারা কোনো দেশে ধর্মীয়, ভাষাগত, সংস্কৃতিগত কারণে বঞ্চনার শিকার হয়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন তারা শরণার্থী। অপরদিকে যারা ব্যবসায়িক, অর্থনৈতিক কারণে বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে অন্য দেশে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ করেন তারা অনুপ্রবেশকারী। যেহেতু আইন উল্লিখিত 3 দেশে মুসলিমরা সংখ্যাগোষ্ঠীর এবং ওই 3 রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তাই সেখানে মুসলিমদের বঞ্চিত হবার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে তারা ভারতবর্ষে এসে শরণার্থী হবেন সেরকম সম্ভাবনা নেই। অপরদিকে
ওই 3 দেশের সংখ্যালঘুদের ধর্মীয় বা সংস্কৃতিগত কারণে বঞ্চনার শিকার হবার সম্ভাবনা প্রভূত এবং তারাও কিন্তু যাতে হচ্ছেন, তাই তাদের শরণার্থী তালিকায় রেখে এই আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 7 নম্বরে যে কোশ্চেন সেটা হচ্ছে, ভারতীয় মুসলিমদের জন্য যদি কোনো আশঙ্কার কারণ না থাকে তবে রাজ্য জুড়ে চলতে থাকা এই তাণ্ডবের কারণ কি? দেখুন, সত্যি কথা বলতে কি রাজ্য জুড়ে চলতে থাকা তাণ্ডব পুরোটাই রাজনৈতিক এবং ধর্মীয় কারণে, এবং অবশ্যই রাজনৈতিক নেতানেতি ও বহিরাগতদের উস্কানি এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রাজ্যে যে অচলাবস্থা বর্তমানে চলছে তার টার্গেট মূলত কেন্দ্রীয় সম্পত্তিগুলি। কোথাও চলন্ত ট্রেনের ঢিল ছোড়া হচ্ছে, আবার কোথাও রেল লাইন উবড়ে ফেলা হচ্ছে, কোথাও আবার স্টেশন পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে চলছে দেদার পিকনিক। উদ্দেশ্য একটাই, কেন্দ্রীয় সরকারকে পিছু হাঁটতে বাধ্য করা। কিছু কিছু রাজনৈতিক দল আবার ভোট ব্যাংকের লোভে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে এই তাণ্ডবে। সবথেকে বড় কথা হলো আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে পাগলেও বিশ্বাস করবে না। রাজনৈতিকভাবে এর পিছনে অতদের কিন্তু কারণ অবশ্য শুধু ভোট ব্যাংকের নয়, চেষ্টা করা হচ্ছে যেন তেন প্রকারে চরম অচলাবস্থা সৃষ্টি করে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা। এছাড়া ক্রমাগত চেষ্টা চলছে যাতে রাজ্যের মানুষের দুর্ভোগে দেখে কেন্দ্র সরকার বাধ্য হয় রাজ্য সরকার রাষ্ট্রপতির শাসন জারি করতে। সেক্ষেত্রে কিন্তু সহানুভূত 3 ভোট পাওয়ার একটা ব্যাপক চেষ্টা হতেই পারে, কারণ যাই হোক না কেন দুঃখের বিষয় ক্ষতির খাতাম নাম থাকছে শুধুমাত্র সাধারণ মানুষেরই। 8 নম্বরে যে কোশ্চেনটা দেখি, এটা হয়তো আপনাদের একটু বুঝতে প্রবলেম হলো, আপনারা আরেকবার রিপিট করে দেখুন। আমি এখানে আপনাদের বলি 8 নম্বর যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে একটা বড় অংশের রাজনৈতিক দলই এই আইনের বিরুদ্ধে। কারণ কি? কারণ দ্বিচারিতা। প্রথমে কমিউনিস্টের কথা বলা যাক। স্বাধীনতার পর থেকেই কমিউনিস্টের একটা অংশ এই রিফিউজি বা শরণার্থীদের অধিকারের ব্যাপারে সংসদে কিন্তু সবর বলে নিজেদের প্রতিপন্ন করার চেষ্টা করেন। তালিকাটা নেহাত ছোট নয়, আপাতত খুব বেশি পুরনো দিনের কথা না ভেবে শেষ 1 দশকের কথাই ভাবা যাক। 2010 সালে সিপিএম নেতা গৌতম দেব প্রকাশ্যে দাবি করেন এই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য। ওই বছর ডিসেম্বর মাসে তিনি লেখেন কিভাবে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাংলাদেশে হিন্দুদের উপর কিন্তু নানা রকম অত্যাচার হয়ে উঠেছে বা হয়ে চলছে। তিনি তার প্রবন্ধে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দানের ব্যাপারে কিন্তু সরাসরি সওয়াল করেন। এরপর সাল 2012 এপ্রিল মাসে কোকিঝড়ে হয় সিপিএমের পটিল ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির মিটিং। সেখানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় বাংলাদেশ এবং পাকিস্তানের নির্গৃহীত সংখ্যালঘুদের কিন্তু ভারতে যথাযথ সম্মান দেওয়ার ব্যাপারে পার্টি পদক্ষেপ করেন। ওই বছরই মে মাসে প্রকাশ করা তো এই ইস্যুতে চিঠি লেখেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এত গেল পার্টির ব্যাপার। সংসদে বামেদের অন্যতম প্রধান প্রমুখ বাসুদেব ভট্টাচার্য এপ্রিল মাসে সংসদের অধিবেশনে এই ইস্যু নিয়ে সরব হন। তারিখটা ছিল 25শে এপ্রিল। মজার কথা হলো, মরিস ছাপির মাস্টার মাইন্ড বামেরা ভোট ব্যাংকের লোভে মাঝে মধ্যেই শরণার্থীদের প্রসঙ্গ খুঁচিয়ে তুলতেন, কিন্তু আজ অবধি নিজেরা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, অন্যদের নিতেও দেয়নি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই 8 নম্বর অবধি আমরা কোশ্চেন কভার করলাম। এর পরের ভিডিওতে বাকি যে আরও কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু আমরা কভার করব। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।